কি প্রশ্নপত্র কেমন ছিল? 1 ঘন্টা কিন্তু তোমরা পুরো পরীক্ষাটা দিয়েছো। হ্যাঁ, আমাদের পলিটিক্যাল একাডেমির পরীক্ষার কথা বলছি। মূলত আজকের তোমরা যে পরীক্ষাটা দিলে এবং যারা মূলত পরীক্ষাটা দিতে পারোনি, প্রত্যেকের জন্য আমি কিন্তু প্রশ্নপত্রটা নিয়ে চলে এসেছি এবং সেই অ্যান্সারের তোমরা কতটা করতে পেরেছো তার অ্যান্সারকে নিয়ে আজকের উপস্থিত হয়েছে। কতগুলো তোমরা ঠিক করেছো, কতগুলো করতে পেরেছো এবং প্রশ্নপত্রটা কেমন ছিল তোমরা কিন্তু একটু কমেন্ট করে জানাবে। চলো আজকের মূলত প্রশ্নপত্রটাকে দেখে নেওয়া যাক। একেবারেই আমাদের যে পরীক্ষাটা হয়েছে তার হেডিং কি ছিল? পলিটিক্যাল একাডেমি এসএলএসটি পলিটিক্যাল সায়েন্স এক্সাম 2025। এখানে পরীক্ষাটি একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা, কারণ পরীক্ষার মধ্য দিয়ে নিজেকে যেমন গড়ে তোলা যাবে তেমনি পলিটিক্যাল একাডেমিতে ভর্তি হওয়ার জন্য বিশেষ ছাড় পাবে। এটা কিন্তু তোমাদের নিজেকে গড়ে নেওয়া এবং তোমরা কতটা প্রিপারেশান নিতে পেরেছো তার পাশাপাশি এটা কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের দিচ্ছে, সুযোগ দিচ্ছে পলিটিক্যাল একাডেমি, যে তোমরা কিন্তু এখানে ভর্তি হওয়ার সুযোগ পাবে। অর্থাৎ যারা 50% তোমরা ঠিক করছো, যারা 50% ঠিক করছো, একেবারেই পলিটিক্যাল একাডেমিতে আর 6000 দিয়ে ভর্তি হতে হবে না, তোমাদেরকে 3000 অর্থাৎ 50% ছাড়ে তোমরা ভর্তি হতে পারবে। দ্বিতীয়ত তোমরা যারা 80% তোমরা রেজাল্ট করছো, তোমাদেরকে আর 6000 নয়, তোমাদেরকে 2000 দিয়ে পুরো পলিটিক্যাল একাডেমিতে ভর্তি হওয়ার শেষ সুযোগ দেওয়া হচ্ছে। এই তুমি ভর্তি এইখান থেকে তুমি যে এখানে ভর্তি হবে তাহলে তোমরা কি কি পাচ্ছ? তোমরা এই টাকাতে কিন্তু তোমরা সমস্তটাই পেয়ে যাচ্ছ। এখনো পর্যন্ত আমাদের যা যা ক্লাস হয়েছে সমস্ত ক্লাস রেকর্ডেড, এখনো পর্যন্ত যা যা মক টেস্ট পাচ্ছ সমস্ত মক টেস্ট, যা যা মেটেরিয়ালস সমস্ত মেটেরিয়ালস এবং সমস্ত কিছু যা প্যাকেজ প্রত্যেকটা তোমরা পেয়ে যাচ্ছ। তাই চিন্তা করার কোনো কারণ নেই। চলো প্রশ্নগুলো কি কি ছিল একটু দেখে নিই। প্রথম প্রশ্নটি একেবারে ছিল যে এ হিস্ট্রি অফ পলিটিক্যাল থিওরি জর্জ হল্যান্ড স্যাবাইনের এই গ্রন্থটিতে নিম্নোক্ত কোন বিষয়ের উপর আলোচিত হয়েছে? কোন বিষয়ের উপর তিনি আলোচিত করেছেন তার বইতে? প্রাচীন গ্রিস থেকে শুরু করে আধুনিক রাজনৈতিক তত্ত্ব পর্যন্ত বিস্তৃত, প্রাচীন গ্রিস থেকে শুরু করে মূলত রোম সাম্রাজ্য পর্যন্ত বিস্তৃত, প্রাচীন গ্রিস থেকে শুরু করে ফ্যাসিবাদ পর্যন্ত বিস্তৃত। এই বইটি একটি ইতিহাস নির্ভর লেখা যা ইতিহাসের আলোকে গ্রিসের সাম্রাজ্যকে ব্যাখ্যা করে। এদের মধ্যে অনেকটা অর্ধসত্য আছে, একেবারে সবগুলো যে পুরোটাই সত্য তা নয়, কিন্তু পুরোটা সত্য একেবারে অ্যাকুরেট অ্যান্সার কোনটা হবে সেটাকেই তোমাদেরকে এখানে করতে হতো। একেবারেই সঠিক উত্তর অপশান এ, অর্থাৎ প্রাচীন গ্রিস থেকে শুরু করে আধুনিক রাজনৈতিক তত্ত্ব পর্যন্ত। তোমাদের দ্বিতীয় প্রশ্নটা কি ছিল? দ্বিতীয় প্রশ্ন ছিল নিচের কোন মামলাটি সুপ্রিম কোর্টের মৌলিক কাঠামোর বিবর্তনের সাথে জড়িত নয়? এই কথাগুলো তোমাদেরকে একটু খেয়াল করতে হবে। কোন মামলাটি সুপ্রিম কোর্টের মৌলিক কাঠামোর সাথে বিবর্তনের সাথে জড়িত নয়? কোনটা মৌলিক কাঠামোর সাথে জড়িত নয়? কি বলছে? বলছে কেশবানন্দ ভারতী মামলা, ভীম সিংজি মামলা, আইআর কোয়েলহো বনাম তামিলনাড়ু রাজ্য, এমসি মেহতা বনাম কমলনাথ মামলা। সঠিক উত্তর কি হবে? একেবারে সঠিক উত্তর তোমাদের অপশান সি, অর্থাৎ আইআর কোয়েলহো বনাম তামিলনাড়ু রাজ্য মামলা। এটা আমাদের মৌলিক কাঠামোর বিবর্তনের সাথে জড়িত নয়। আর সবগুলো কিন্তু জড়িত। কেশবানন্দ ভারতী মামলা জড়িত, ভীম সিংজি মামলা জড়িত এবং এমসি মেহতা বনাম কমলনাথ মামলাও কিন্তু জড়িত। পরের প্রশ্নটি কি বলছে? পরের প্রশ্নটি বলছে জাস্টিস ফর প্লেটো ইজ এ বন্ড হুইচ হোল্ডস দ্য সোসাইটি টুগেদার। এই উক্তিটি কে বলছেন? এই উক্তিটি কার? হার্বার্ট স্পেন্সার, জর্জ সেবাইন, কার্ল পপার আর লুকাস। কার এই প্রশ্ন? উত্তর সঠিক উত্তর কি হবে? একেবারেই সঠিক উত্তর হচ্ছে 3 নম্বরের যে সঠিক উত্তর, একেবারেই জর্জ
সেবাইনের, অর্থাৎ অপশান বি সঠিক উত্তর। পরের প্রশ্নটি বলছে 4 নম্বর প্রশ্ন, এথিক্স অ্যান্ড দ্য ডিক্লাইন অফ পলিটিক্যাল থিওরি গ্রন্থটি কে লিখছেন? এই যে গ্রন্থটা কে লিখেছেন আমি তোমাদেরকে কিন্তু পড়িয়েছিলাম, আলফ্রেড কোভেন, ড্যানিয়েল বেল, এন রেইমার, দাঁতে জার্মেনিও। এই বইটা কে লিখেছেন? খুবই গুরুত্বপূর্ণ একটি গ্রন্থ। এই বইটা কে লিখেছেন? আলফ্রেড কোবানের লেখা এই গুরুত্বপূর্ণ বইটা। এটা সহজ প্রশ্ন ছিল তোমাদের জন্য, এটা কিন্তু আলফ্রেড কোবানের জন্য লেখা। পরের প্রশ্নটা বলছে, কোন আইনের ফলে গভর্নর জেনারেল ভাইসরয় রূপে পরিচিত হন? কোন আইনের ফলে গভর্নর জেনারেল ভাইসরয় রূপে পরিচিত হয়? একদম প্রথমের দিককার কথা ভাবো, ভাইসরয় যখন হিসেবে হচ্ছে রেগুলেটিং অ্যাক্ট 1773, ভারত শাসন আইন 1858, ভারতীয় কাউন্সিল আইন 1861, রেগুলেটিং অ্যাক্ট 1813। সঠিক উত্তর কী হবে? একেবারেই সঠিক উত্তর ভারত শাসন আইন 1858, ভারত শাসন আইন 1858। পরের প্রশ্নটা কি বলছে, ডি জুরে ডে কোন তারিখে পালন করা হয়? এটা কোন তারিখে পালন করা হয়? 14ই আগস্ট, 15ই আগস্ট, 16ই আগস্ট নাকি 17ই সেপ্টেম্বর? কবে এটা পালন করা হয়? সঠিক উত্তর কী হবে? 16ই আগস্ট দিনটিকে ডি জুরে ডে হিসাবে পালন করা হয়। পরের একটি প্রশ্ন বলছে 7 দাগে, সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম মহাসচিব ট্রিগভিলিয়ের আগে ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছিলেন কে? এটা তোমাদের জানা উচিত, তোমরা প্রত্যেকেই জানো। তার আগে আমাদের গ্ল্যাডউইন জেব ছিল, তাই তো? গ্ল্যাডউইন জেব মূলত সেখানে ভারপ্রাপ্ত হিসেবে ছিল। এটা আরেকটি সহজ প্রশ্ন তোমাদের জন্য ছিল যে 16 নম্বর ধারায় কি বলা হয়েছে? 16 নম্বর ধারাতে মূলত কি বলা হয়েছে? আমি বলেছিলাম বারবার যে মৌলিক অধিকার থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসবে। তো 16 নম্বর ধারা সেখানে কি বলা হয়েছে? সেখানে বলা হয়েছে, এক জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ, বংশ, বাসস্থান, জন্মস্থানের কারণে কারোর প্রতি বৈষম্য আচরণ করা যাবে না। এমনকি বেতন ও পদোন্নতি, ছুটি, পেনশন, নিয়ম সমস্ত কিছু থাকবে। দ্বিতীয়ত বলছে, সরকারি চাকরি বা পদে নিয়োগের ক্ষেত্রে সব নাগরিকদের সমান সুযোগ সুবিধা থাকবে। তৃতীয়ত বলছে, প্রয়োজন অনুসারে রাষ্ট্র অনুন্নত শ্রেণীর নাগরিকদের জন্য কিছু সরকারি পদ ও চাকরি সংরক্ষণের ব্যবস্থা গ্রহণ করতে পারে। আর 5 নম্বর বলছে, রাষ্ট্র সরকারি চাকরিতে তপশিলি জাতি ও উপজাতিদের জন্য পর্যাপ্ত প্রতিনিধি নেই বলে মনে করলে এই জাতিভুক্ত কর্মচারীদের পদোন্নতির জন্য সংরক্ষণ ব্যবস্থা করতে পারে। এর সঠিক উত্তর কী হবে? প্রত্যেকের সঠিক উত্তর সবাই জানো, অপশান এ হচ্ছে সঠিক উত্তর। যারা তোমরা পরীক্ষা দাওনি তারাও কিন্তু পরীক্ষাটা আমার সাথে সাথে দেওয়ার চেষ্টা করো, আর যারা দিয়েছো তারা উত্তরগুলো মেলানোর চেষ্টা করো। পরবর্তী প্রশ্ন বলছে, সাইকেল অফ কাস্ট রুল। এটা খুব সহজ একটা প্রশ্ন। সাইকেল অফ কাস্ট রুল গ্রন্থটি কে রচনা করেন? এই গ্রন্থটা কে রচনা করছেন? দীনবন্ধু মিত্র, স্বামী বিবেকানন্দ, রামস্বামী নাইকার নাকি আম্বেদকর? কে রচনা করছেন? একেবারেই সঠিক উত্তর স্বামী বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দ। পরবর্তী প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, বলছে নিম্নোক্ত কে ঐতিহাসিক দৃষ্টিভঙ্গির প্রবক্তা নন? এটা আরও একটি সহজ প্রশ্ন। কে বলছে ঐতিহাসিক দৃষ্টিভঙ্গির প্রবক্তা কে নয়? মেকিয়াভেলি, থেরাস ক্রকপল, লিপসেট, রাম মনোহর লোহিয়া। তোমরা কতগুলো ঠিক করেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাদেরকে জানাবে, এবং তোমাদের উত্তর সিট কিন্তু আমি, তোমরা কে ফার্স্ট, সেকেন্ড, থার্ড এরকম হচ্ছে, প্রত্যেকটা উত্তরের সিট কিন্তু আমি তোমাদেরকে দিয়ে দেবো এই ভিডিওটি দেখার পরে, তোমাদের গ্রুপে আমি দিয়ে দেবো। ওকে, সঠিক উত্তর কি? সঠিক উত্তর হচ্ছে নিম্নোক্ত ঐতিহাসিক দৃষ্টিভঙ্গির প্রবক্তা কে নন? মেকিয়াভেলি ঐতিহাসিক প্রবক্তা দৃষ্টিভঙ্গির প্রবক্তা কিন্তু নন। রাম মনোহর লোহিয়া অনেকে ঠিক করেছে, কিন্তু রাম মনোহর লোহিয়া কিন্তু ঐতিহাসিক দৃষ্টিভঙ্গির প্রবক্তা। তিনি ইতিহাসের যে চক্র তোমরা পড়েছো,
হ্যাঁ, হুইল অফ হিস্ট্রি মূলত যেটা তিনি লিখেছিলেন তার মধ্য দিয়ে কিন্তু তিনি ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। পরের প্রশ্নটা বলছে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা এটি কোন সরকারি মন্ত্রণালয়ের অধীনে? প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা এটি কোন সরকারি মন্ত্রণালয়ের অধীনে? অর্থ মন্ত্রণালয়, গৃহ আয়ন ও নগরায়ন বিষয়ক মন্ত্রণালয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর একেবারেই অর্থ মন্ত্রণালয়। অর্থ মন্ত্রণালয়। পরের প্রশ্নটি বলছে নিম্নোক্ত কোনটি নারীর অধিকার রক্ষার আইনের সঙ্গে জড়িত নয়? কোনটি নারীর অধিকার রক্ষার আইনের সঙ্গে জড়িত নয়? কি বলছে? হিন্দু উত্তরাধিকার আইন, সমবেতন আইন, বাল্যবিবাহ নিয়ন্ত্রণ আইন, নারী কল্যাণ ও শিক্ষা কর্মসূচি আইন। একেবারেই সঠিক উত্তর, তোমরা একটু গুলিয়ে ফেলতে পারো এই প্রশ্নটা। সঠিক উত্তর হচ্ছে নারী কল্যাণ ও শিক্ষা কর্মসূচি আইন। এটা কোনোভাবেই এই আইনটা কিন্তু তৈরি হয়নি। এগুলো সমস্ত আইনগুলো নারী অধিকার আইনের সাথে জড়িত। পরের প্রশ্নটি বলছে ইংল্যান্ডের বিল অফ রাইটস, এটা রাইটসের থেকে প্রশ্ন ছিল, সবগুলো পার্ট থেকেই মোটামুটি তোমাদের প্রশ্ন আছে। বিল অফ রাইটস, রাইটসের পার্ট থেকে প্রশ্ন ছিল। বিল অফ রাইটস কত সালে গড়ে উঠেছিল? এটা একটা লাড্ডুক প্রশ্ন, একেবারেই সহজ প্রশ্ন। 1215, এটা হচ্ছে ম্যাগনা কার্টা, প্রত্যেকেই তোমরা জানো। তারপরে অপশানগুলো যেরকম ছিল একটু তোমাদের গুলিয়ে যাওয়ার মতো করেই দেওয়া হয়েছে, কিন্তু যারা জানে তারা কিন্তু প্রত্যেকে এই অ্যান্সারটা করেছে বা করতে পেরেছে। একেবারেই সঠিক উত্তর হচ্ছে 1689 সালে। পরবর্তী প্রশ্ন বলছি কোন ভারতীয় রাষ্ট্রপতির জন্মদিনে জাতিপুঞ্জ বিশ্ব ছাত্র দিবস হিসেবে পালিত করে? আমি তোমাদের বলেছিলাম বিশেষ করে ভারতের যে রাষ্ট্রপতি তাদের বইয়ের নাম, রাষ্ট্রপতিদের নাম, রাষ্ট্রপতি ক্রোনোলজি, এগুলো কিন্তু জেনে রাখবে। খুব গুরুত্বপূর্ণ পার্টগুলো থেকে কিন্তু আমি তোমাদের প্রশ্ন রাখার চেষ্টা করেছি। কি বলছে? কোন ভারতীয় রাষ্ট্রপতির জন্মদিনে জাতিপুঞ্জ বিশ্ব ছাত্র দিবস হিসেবে পালিত করে? KR নারায়ণ, APJ আব্দুল কালাম, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তোমরা যদি একটু বুদ্ধি খাটাও, একটু যদি একটু সেন্স লাগাও, তাহলে কিন্তু এই প্রশ্নের উত্তর না জানা থাকলেও কিন্তু তোমরা করতে পারবে। হ্যাঁ, APJ আব্দুল কালাম। এখনো পর্যন্ত তার ভিডিও এবং ছাত্রদের সাথে তার ভিডিও আমরা কিন্তু এখনো পর্যন্ত বিভিন্ন মোবাইলে, বিভিন্ন জায়গাতে, সোশ্যাল মিডিয়ায় দেখে থাকি। পরের প্রশ্ন বলছে পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল কে ছিলেন? আমাদের যেহেতু পশ্চিমবঙ্গের পরীক্ষা, পশ্চিমবঙ্গ সম্পর্কে জানা উচিত। পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল কে ছিলেন? চক্রবর্তী রাজা গোপালাচারী, কৈলাসনাথ কাটজু, হরেন্দ্র কুমার মুখার্জি এবং CV আনন্দ বোস। অনেকে তোমরা CV আনন্দ বোস করছো, আসলে CV আনন্দ বোস তো এখন, তাই না? প্রথম ছিল চক্রবর্তী রাজা গোপালাচারী। চক্রবর্তী রাজা গোপালাচারী, তারপরে কৈলাস কাটজু, হ্যাঁ, তারপরে সবাই রয়েছে। পরের প্রশ্নটা বলছে নিচের কে বল প্রয়োগ মতবাদের তাত্ত্বিক নন? এটা আরও একটা লাড্ডু প্রশ্ন, একদম সহজ প্রশ্ন। হ্যাঁ, কি উত্তর? ডেভিড হিউম, ওপেনহাইমার, স্টিফেন লিকক, ভলতেয়ার। এখানে নিচের বল প্রয়োগ মতবাদে তাত্ত্বিক নয় বলা হয়েছে। সঠিক উত্তর কি? একেবারেই স্টিফেন লিকক হচ্ছে বল প্রয়োগ মতবাদ তাত্ত্বিক নয়। ডেভিড হিউম, ওপেনহাইমার, ভলতেয়ার প্রত্যেকেই কিন্তু বল প্রয়োগ মতবাদের তাত্ত্বিক। তাহলে পরীক্ষা দিয়ে তোমরা বুঝতে পারছো যে তোমাদের প্রশ্ন কীরকম হতে পারে এবং কেমন করে তোমাদেরকে পড়াশোনাটা করতে হবে। পরের প্রশ্ন বলছে নিম্নলিখিত কোন গ্রন্থটি লেনিনের লেখা? এটা আবার একটা লাড্ডু প্রশ্ন। তোমাদের বলেছি বইয়ের উপরে প্রশ্ন পড়বে, বিশেষ করে মার্কস, এঙ্গেলস, লেনিন, এদের বইগুলোকে তোমাদের ভালো করেই পড়তে হবে, এখান থেকে প্রশ্ন একটা আসে। কি বলছে নিম্নলিখিত কোন গ্রন্থটি লেনিনের লেখা? ক্রিটিক অফ পলিটিক্যাল ইকোনমি, দ্য কন্ডিশন অফ দ্য ওয়ার্কিং ক্লাস, দ্য প্রপার্টি অফ ফিলোসফি, লেফট উইং কমিউনিজম অ্যান্ড ইনফ্যান্টাইল ডিসঅর্ডার। কি উত্তর হবে? সঠিক উত্তর কি হবে? একেবারেই সঠিক উত্তর হচ্ছে কোনটা লেনিনের লেখা, কোন গ্রন্থটি? একেবারে সঠিক উত্তর হচ্ছে ডি, সঠিক। পরবর্তী উত্তরটি কি বলছে দেখো, একটি আঞ্চলিক দল হিসেবে স্বীকৃতি পেতে গেলে
প্রয়োজন নেই বলেছি, প্রয়োজন নেই। তোমাদের এটা কিন্তু আরেকটা খুব সহজ প্রশ্ন, আমি কিন্তু প্রশ্নগুলো মিডিয়াম টাইপ রাখার চেষ্টা করেছি এবং সহজ থেকে মিডিয়াম। হ্যাঁ, কি বলছে? বিধানসভার সাধারণ নির্বাচনে প্রদত্ত মোট বৈধ ভোটের অন্তত 6%, এটা ভোটের হবে, ভোটের অন্তত 6%। রাজ্য বিধানসভা সংশ্লিষ্ট দল থেকে 2টি আসন পেতে হবে। লোকসভার সাধারণ নির্বাচনে অন্তত 4টি আসনে জয়ী হতে হবে এবং বিধানসভার মোট আসনে অন্তত 3% লাভ করে জয়ী হতে হবে, অথবা বিধানসভায় 3টি আসন লাভ করতে হবে। বলছে কোনটা প্রয়োজন নেই? এগুলো সবগুলোই প্রয়োজন আছে, একটা প্রয়োজন নেই, সেটা কোনটা? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তরটি হবে সি। একেবারেই তোমরা বুঝতে পারছো, লোকসভা সাধারণ নির্বাচনে অন্তত 4টি আসনে জয়ী হতে হবে না, লোকসভায় 4টি আসনে জয়ী হওয়ার প্রয়োজন পড়ে না একটা রাজ্য দল হতে গেলে। তোমরা 20 থেকে যে প্রশ্নটি দেখতে পাচ্ছ, বলছে জেলা পরিষদের সভায় কোরামের জন্য মোট কত অংশ সদস্যের উপস্থিতি প্রয়োজন? 1/3, অর্ধেক অংশ, 1/4, 2/3। জেলা পরিষদের সভায় সঠিক উত্তর হচ্ছে অর্ধেক অংশ। পরের প্রশ্নটি বলছে কোনটি জনমতের বৈশিষ্ট্য নয়? কোনটি জনমতের বৈশিষ্ট্য নয়? জনমত কিছু অংশ স্থিতিশীল এবং কিছু অংশ গতিশীল। জনমত যুক্তির ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়ে থাকে। জনমত সমষ্টিগত মত, কোনো ব্যক্তি বিশেষের মত নয়। উপরিউক্ত সবগুলোই সঠিক। বলছি কোনটি জনমতের বৈশিষ্ট্য নয়? সঠিক উত্তর কি হবে? একেবারেই সঠিক উত্তর হবে এ। জনমত কিছু অংশে স্থিতিশীল, কিছু অংশে গতিশীল নয়, সমস্তটাই গতিশীল। পরবর্তী প্রশ্নটি কি বলছে? পরবর্তী প্রশ্ন বলছে ভারতের দ্বিতীয় মুখ্য নির্বাচন কমিশনার কে ছিলেন? ভারতের দ্বিতীয় মুখ্য নির্বাচন, প্রথমটা আমরা প্রত্যেকেই জানি সুকুমার সেন, কিন্তু আমাদের দ্বিতীয় মুখ্য নির্বাচন কমিশনার কে ছিল? দ্বিতীয় মুখ্য নির্বাচন কমিশনার ছিল কল্যাণ সুন্দরম। কল্যাণ সুন্দরম, পরপর করে লেখা রয়েছে, কল্যাণ সুন্দরম। পরের প্রশ্নটি বলছে একদলীয় ব্যবস্থা লক্ষ্য করা যায় কোথায়? আমেরিকায়, মিশরে, ফ্রান্সে, সুইডেনে। কোথায় একদলীয় ব্যবস্থা লক্ষ্য করা যায়? এটা একেবারেই সহজ একটা প্রশ্ন তোমাদের জন্য, একেবারেই সহজ প্রশ্ন। কি উত্তর হবে? মিশরে লক্ষ্য করা যায় একদলীয় ব্যবস্থা। জার্মানিতে নাৎসি দল রাষ্ট্র ক্ষমতা লাভ করে কবে? এটাও সহজ প্রশ্ন, এটা তোমাদের মূলত টোটালিটারিয়ানিজমের পার্ট থেকে প্রশ্নটা নেওয়া। নাৎসি দল কবে রাষ্ট্র ক্ষমতা দখল করে? 1920, 1933, 1934, 1936। 1933 হচ্ছে সঠিক উত্তর, 1933। পরের প্রশ্নটি বলছে ডেমোক্রেসি ইজ অ্যান এক্সপেরিমেন্ট ইন গভর্নমেন্ট উক্তিটি কার? লাওয়েল, ডাইসি, পাওয়েল নাকি সিরির? এই প্রশ্নটি যারা প্রিপারেশন নিয়েছো তোমরা, এটাও তোমাদের জন্য একটা সহজ প্রশ্ন হিসেবে মনে হতে পারে। সঠিক উত্তর হচ্ছে লাওয়েল, সঠিক উত্তর লাওয়েল। পরের প্রশ্নটি বলছে কে ইতিবাচক স্বাধীনতার সমর্থক নন? এটাও একটা লাড্ডু প্রশ্ন, একেবারেই লিবার্টি থেকে একটা প্রশ্ন। কে ইতিবাচক স্বাধীনতার সমর্থক নন? কে ইতিবাচক স্বাধীনতার? রুশো, বোসানকোয়েত, ল্যাস্কি, টমাস পেইন। কে এদের মধ্যে ইতিবাচক স্বাধীনতার সমর্থক নন? কি হবে সঠিক উত্তর? একেবারেই সঠিক উত্তর হচ্ছে টমাস পেইন, টমাস পেইন। পরের প্রশ্নটি বলছে লোকায়ুক্ত প্রথম কোন রাজ্যে গড়ে ওঠে? কোন রাজ্যে লোকায়ুক্ত প্রথম গড়ে ওঠে? এটাও একদম সহজ প্রশ্ন। পশ্চিমবঙ্গ, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, মণিপুর। পরবর্তী প্রশ্ন বলছে যে সম্মিলিত জাতিপুঞ্জের কতগুলি অধ্যায় বা চ্যাপ্টার রয়েছে? এটা প্রত্যেকেই জানো, এটা সহজ প্রশ্ন। 19টা অধ্যায় বা চ্যাপ্টার রয়েছে। তোমাদের জন্য আরেকটি প্রশ্ন, কতগুলি ধারা রয়েছে? প্রশ্নটা কিন্তু নিচে কমেন্ট করবে। পরবর্তী প্রশ্ন বলছে ভারত একটি আপোষমূলক যুক্তরাষ্ট্র, কে বলেছেন? ভারত একটি আপোষমূলক যুক্তরাষ্ট্র, এই কথাটি মূলত কে বলছেন? একেবারেই সঠিক উত্তর হচ্ছে মরিস জোন্স। বিশেষ ক্ষেত্রে রাজ্যপালের ক্ষমা প্রদর্শন এবং দণ্ডাদেশ মুকুব করার ক্ষমতা উল্লিখিত হয়েছে কত নম্বর ধারাতে? 159 নম্বর ধারা, 161 নম্বর ধারা, 162 নম্বর ধারা, 163 নম্বর ধারা। একদম লাড্ডু প্রশ্ন, আরেকটি প্রশ্ন ধারা থেকে, একেবারেই সহজ একটা প্রশ্ন, সেটা হচ্ছে 161 নম্বর ধারা। পরবর্তী প্রশ্ন রয়েছে 370 নম্বর ধারার অধীনে জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা, ভারত সরকার প্রদত্ত জম্মু কাশ্মীর বিশেষ মর্যাদা সরকার কবে তুলে নেয়?
কবে তুলে নেয়? 2019, সেপ্টেম্বর 2019, আগস্ট 2019, অক্টোবর 2019, নভেম্বর 2019। প্রত্যেকে তোমরা জানো 2019, কিন্তু এইগুলো দেওয়ার জন্য একটু তোমাদের কঠিন বলে মনে হতে পারে। এটা কিন্তু মিডিয়াম টাইপ একটা প্রশ্ন। সঠিক উত্তর কি হবে? একেবারেই সঠিক উত্তর আগস্টের 2019। পরবর্তী প্রশ্ন কি বলছে দেখো, পরবর্তী প্রশ্ন বলছে ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠনের জন্য 1953 সালে যে কমিশন গঠন করা হয়েছিল তার প্রধান কে ছিল? তার প্রধান কে ছিল? কে এম পানিক্কর, ফজল আলী, MC মহাজন, ধর কমিশন। এটা আমরা প্রত্যেকেই জানি, সহজ একটা প্রশ্ন দিয়েছি, সেটা হচ্ছে ফজল আলী। কে এটা কথা বলছে? মূলত এটা বলছে ফজল আলী। পরবর্তী প্রশ্ন বলছে নীতি বিষয়ক কমিটির রাজ্যসভায় কবে গড়ে ওঠে? নীতি বিষয়ক কমিটি, এথিক্স কমিটি যেটাকে বলা হয়, নীতি বিষয়ক কমিটি বা এথিক্স কমিটি কবে গড়ে ওঠে রাজ্যসভায়? আমরা 1991 সাল রেখেছি, 1995 সাল, 1997 এবং 2000 সাল। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর কি হবে? নীতি বিষয়ক একেবারেই সঠিক উত্তর 1997 সাল। এটা মূলত 97 সালে রাজ্যসভায় গড়ে ওঠে, আর লোকসভায় কবে গড়ে ওঠে? 2000 সালে। লোকসভায় গড়ে ওঠে 2000। পরবর্তী প্রশ্ন, গান্ধীজি আইন অমান্য অর্থাৎ অহিংস প্রতিরোধের দর্শনের ধারণা নিম্নোক্ত কোন ব্যক্তির দ্বারা প্রভাবিত? এটা প্রত্যেকেই তোমরা জানো, হেনরি ডেভিড থরোর দ্বারা তিনি প্রভাবিত। এদের প্রত্যেকের দ্বারা কিন্তু গান্ধীজি প্রভাবিত হয়েছিলেন। তোমাদের মনে রাখতে হবে, একদম তোমাদের মনে রাখতে হবে যে প্রত্যেকের দ্বারা কিন্তু তিনি প্রভাবিত হয়েছিলেন। কিন্তু ডেভিড হেনরি থরোর থেকে সিভিল ডিসওবিডিয়েন্স তার যে বই, সেখান থেকে তিনি প্রভাবিত হয়েছিলেন। পরের প্রশ্নটা বলছে সোশ্যাল ডারউইনিজম বা সামাজিক ডারউইনবাদ এটি কার ধারণা? তোমাদের সিলেবাসের মধ্যে যেহেতু রয়েছে সেটাকে তোমাদেরকে পড়তে হবে। এটা একান্ত সঠিক উত্তর হচ্ছে হার্বার্ট স্পেন্সারের ধারণা, সোশ্যাল ডারউইনিজম বা সামাজিক ডারউইনবাদ। পরের প্রশ্ন, স্টেট ইজ মার্চ অফ গড অন আর্থ উক্তিটি কার? প্লেটো, থ্রেসিমেকাস, হেগেল, টি.এইচ. গ্রিন। একদম সঠিক কথা, উত্তর হচ্ছে হেগেল। হেগেল এই কথাটি মূলত বলেছিল। এটা একদম তোমাদের জন্য সহজ প্রশ্ন ছিল। পরের প্রশ্ন বলছে নক্টুরাল কাউন্সিল এই ধারণাটি নিম্নোক্ত কোন তাত্ত্বিকের সাথে জড়িত? কোন তাত্ত্বিকের সাথে জড়িত? প্লেটো, অ্যারিস্টটল, বেনথাম, হার্বার্ট স্পেন্সার। কার সাথে জড়িত? এটাও তোমাদের একটা সহজ প্রশ্ন ছিল, সেটা হচ্ছে উত্তর হচ্ছে প্লেটো। প্লেটোর সাথে এটা মূলত জড়িত। পরবর্তী প্রশ্ন, প্রতিবন্ধী বেকারদের সাহায্য ভারতীয় সংবিধানের 7ম তফসিলের কোন তালিকাভুক্ত? 7ম তফসিলের তালিকার কথা বলা হয়েছে, কোন তালিকাভুক্ত? কেন্দ্রীয় তালিকা, রাজ্য তালিকা, যুগ্ম তালিকা, না উপরিউক্ত কোনোটিই নয়? কোন তালিকাভুক্ত? প্রত্যেকে কমেন্ট করে জানো। একেবারেই কেন্দ্রীয় তালিকা। পরবর্তী প্রশ্ন, পঞ্চায়েতের EWRS প্রোগ্রাম ফর ক্যাপাসিটি বিল্ডিং অফ ইলেক্টেড ওমেন রিপ্রেজেন্টেটিভস কার্যক্রমটি চালু হয় কোথায়? নাগৌর, রাজস্থানের নাগৌরে, ঝাড়খণ্ডের রাঁচিতে, বিহারের পাটনাতে, উত্তরপ্রদেশের লখনৌতে। কোথায় চালু হয়? একদম রাঁচি, ঝাড়খণ্ডের রাঁচিতে চালু হয়। পরের প্রশ্ন বলছে কোনটি সম্মিলিত জাতিপুঞ্জের বিশেষজ্ঞ সংস্থা নয়? একেবারেই লাড্ডু প্রশ্ন একটা। কোনটা বিশেষজ্ঞ সংস্থা নয়? তোমাদের সব বিশেষজ্ঞ সংস্থা সম্পর্কে জানতে হবে। অপশান ডি হচ্ছে কারেক্ট উত্তর। অপশান ডি হচ্ছে কারেক্ট উত্তর। এটাই হচ্ছে বিশেষজ্ঞ সংস্থা নয়। পরের প্রশ্নটি কি বলছে? বলছে নিচের কোনটি নীতিমানবাচক দৃষ্টিভঙ্গিকে সমর্থন করে না? বারবার করে কিন্তু এগুলো পড়বে। কোনটাকে সমর্থন করে না? নীতিমানবাচক দৃষ্টিভঙ্গিকে সমর্থন করে না কোনটা? নীতিমানবাচক দৃষ্টিভঙ্গি যা হওয়া উচিত এর পরিবর্তে যা আছে তা নিয়ে আলোচনা করে। নীতিমানবাচক দৃষ্টিভঙ্গি মূল্যবোধ ও নিরপেক্ষতাকে গুরুত্ব দেয়। এই দৃষ্টিভঙ্গি আদর্শ, মূল্যবোধ, ভালো মন্দ, উচিত অনুচিতগুলোকে গুরুত্ব দেয় না। উপরিউক্ত সবগুলি কি হবে? সঠিক উত্তর কি হবে? একেবারেই সঠিক উত্তর হবে উপরিউক্ত সবগুলি। কোনটাকে সমর্থন করে না? দেখো, নীতিমানবাচক দৃষ্টিভঙ্গি যা হওয়া উচিত, হোয়াট আউট ডান, নাকি যা আছে হোয়াট ইজ নিয়ে আলোচনা করে? তো
তোমাদেরকে আমি বারবার করে ক্লাসে বুঝিয়েছিলাম যে নেতিবাচক দৃষ্টিভঙ্গি মূলত আদর্শ, নীতি, মূল্যবোধ এগুলোকে গুরুত্ব দেয়। নেতিবাচক দৃষ্টিভঙ্গি মূলত কি আছের পরিবর্তে, হোয়াট ইজের পরিবর্তে, বাস্তবে কি আছের পরিবর্তে কি হওয়া উচিত প্রেসক্রিপটিভ করে, তাই না? কি হওয়া উচিত তার কথা মূলত বলে। মূল্যবোধ নিরপেক্ষ, নীতিবাচক মূল্যবোধ নিরপেক্ষতার কথা গুরুত্ব দেয় বলেছে এখানে, কিন্তু দেয় না। মূল্যবোধ নিরপেক্ষ কথা বলে কি নীতিবাচক দৃষ্টিভঙ্গি? মূল্যবোধ নিরপেক্ষ বলতে ভ্যালু ফ্রি সায়েন্সের কথা বলছে। মূল্যবোধ অর্থাৎ এখানে মূল্যবোধের কথা বলে। তো মূল্যবোধ নিরপেক্ষতায় গুরুত্ব দেয় নাকি মূল্যবোধ নিরপেক্ষতায় গুরুত্ব দেয় না, যে নিরপেক্ষ নয়, মূল্যবোধের পক্ষে কথা বলে নীতিবাচক দৃষ্টিভঙ্গি। সেখানে আদর্শ, মূল্যবোধ, ভালো মন্দ, উচিত অনুচিত এগুলোকে গুরুত্ব দেয় নাটা হবে না, এগুলো গুরুত্ব দেয়। পরের প্রশ্নটা বলছে জাতীয়তাবাদ মানবতার শত্রু, এই কথাটা কে বলছেন? এটা বলছেন রবীন্দ্রনাথ ঠাকুর। এটা একদম সহজ প্রশ্ন ছিল তোমাদের জন্য। পরের প্রশ্ন বলছে 2016 সালে পশ্চিমবঙ্গের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষক নিয়োগের প্যানেলকে বাতিল বলে ঘোষণা করেন সুপ্রিম কোর্টের কোন বিচারপতি? এটা সাম্প্রতিককালের প্রশ্ন একেবারেই। কোন বিচারপতি এটা ঘোষণা করেন যে পশ্চিমবঙ্গের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষক নিয়োগের প্যানেলকে বাতিল বলে ঘোষণা করা হবে? সুপ্রিম কোর্টের কোন বিচারপতি ঘোষণা করছে? বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি, এটা হাইকোর্টের ছিল। রামকৃষ্ণ গাভাই, বর্তমানে গাভাই রয়েছেন। বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, এর আগে ছিলেন। বিচারপতি সঞ্জীব খান্না এবং সঞ্জয় কুমার। একেবারেই সঠিক উত্তর বিচারপতি সঞ্জীব খান্না এবং সঞ্জয় কুমার। পরের প্রশ্ন বলছে আর একটি সহজ প্রশ্ন, গণপরিষদের খসড়া কমিটি কবে গঠন করা হয়? গণপরিষদের খসড়া কমিটি 1946 সালে 29শে আগস্ট, 47 সালে 29শে আগস্ট, 47 সালে 16ই জুলাই, 46 সালে 16ই জুলাই। সঠিক উত্তর কী হবে? প্রত্যেকে কমেন্ট করে জানাও। একেবারেই 1947 সালে 29শে আগস্ট। পরবর্তী প্রশ্ন বলছে সম্মিলিত জাতিপুঞ্জের কোন সংস্থা প্রথম মানবাধিকার কমিশন গঠনের কথা বলে? এটা একদম সহজ প্রশ্ন। সাধারণ সভা, নিরাপত্তা পরিষদ, আর্থসামাজিক পরিষদ, অচি পরিষদ। আর্থসামাজিক পরিষদ। গিল্ড সমাজতন্ত্রবাদের মুখ্য প্রবক্তা কে? গিল্ড সমাজতন্ত্রবাদের মুখ্য প্রবক্তা কে? তোমরা এটা প্রত্যেকেই জানো, GDH কোলে। GDH কোলে। এটাও তোমাদের জন্য একটা সহজ প্রশ্ন ছিল। পরের প্রশ্ন আরেকটি সহজ প্রশ্ন, হরিয়ানার সংসদের লোকসভার আসন সংখ্যা কত? এগুলো তোমাদের জন্য কিন্তু একটা মক করা হয়েছে, কিন্তু পুরো পরীক্ষার প্যাটার্নে করা হয়েছে। পরীক্ষার প্রশ্নগুলো কিন্তু এই জায়গাগুলো থেকে আসে। কোন কোন জায়গাগুলো থেকে আসে মূলত সেই জায়গাগুলো থেকে আমি প্রশ্নগুলো করার চেষ্টা করেছি। হরিয়ানা সংসদের লোকসভার আসন সংখ্যা কত? সঠিক উত্তর হচ্ছে 10। পরের প্রশ্ন বলছে রাজনৈতিক ব্যবস্থায় উপপাদ কার্যাবলী বা আউটপুটগুলি নিম্নোক্ত কোনটি নয়? সবগুলো আউটপুট বলা আছে, একটা বলা আছে যেটা আউটপুট নয়। স্বার্থের পরিপ্রকাশ, স্বার্থের সমষ্টিকরণ, রাজনৈতিক যোগাযোগ, উপরিউক্ত কোনোটি নয়। সঠিক উত্তর কি হবে? একেবারেই সঠিক উত্তর উপরিউক্ত কোনোটি নয়। এগুলো সবগুলি হচ্ছে কি ইনপুট উপাদান, উপরিউক্ত কোনোটি নয়, সবগুলোই হচ্ছে ইনপুট উপাদান। পরের প্রশ্ন বলছে ভারতীয় সংবিধানের বিচার বিভাগীয় পর্যালোচনা ধারণা কোন দেশের সংবিধান থেকে গৃহীত? একেবারেই একদম লাড্ডু প্রশ্ন এবং সহজ প্রশ্ন, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে গ্রহণ করা হয়েছে। আরেকটি সহজ প্রশ্ন তোমাদের জন্য, সংসদের অধিবেশন প্রথম ঘন্টাটিকে কি বলে? আমরা প্রত্যেকেই জানি কোশ্চেন আওয়ার বলা হয়। প্রত্যেকেই জানি কি বলা হয়? কোশ্চেন আওয়ার বলা হয়। বলছে মাই প্রেসিডেন্সিয়াল ইয়ার্স এই গ্রন্থটি কে রচনা করেন? হিদায়তুল্লাহ, রাধাকৃষ্ণন, রামস্বামী ভেঙ্কটরমন, সঞ্জীব রেড্ডি। সঠিক উত্তর কি হবে? রামস্বামী ভেঙ্কটরমন। পরের প্রশ্ন বলছে সার্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের বিপক্ষে মত প্রকাশ করেছেন। এটা খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সার্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের বিপক্ষে মতামত প্রকাশ করেছেন কে? জন স্টুয়ার্ট মিল, হেনরি মেইন, মেকেলে, উপরিউক্ত সকলেই। সঠিক উত্তর কি হবে? একেবারে সঠিক উত্তর উপরিউক্ত সকলেই। পরের প্রশ্নটি বলছে কার মতে বিপ্লব হিংসার তাণ্ডব নয়, বিপ্লব হলো উৎপীড়িতের ও শোষিতের মহোৎসব? এটা আরেকটা সহজ প্রশ্ন তোমাদের জন্য। লেনিন বলছেন, স্ট্যালিন বলছেন, রোজা লুক্সেমবার্গ বলছেন, মিলিব্যান্ড বলছেন। কে বলছেন?
সঠিক উত্তর কি হবে? একেবারেই লেনিন বলছেন। পরবর্তী প্রশ্ন, সিস্টেমেটিক পলিটিক্স গ্রন্থটির প্রণেতা কে? সিস্টেমেটিক পলিটিক্স গ্রন্থটা কে লিখেছেন? এটাও সহজ প্রশ্ন। ডেভিড হিউম্যান, লর্ড ব্রাইস, চার্লস মেরিয়াম, ডেভিড স্টন। একেবারে সঠিক উত্তর চার্লস মেরিয়াম। চার্লস মেরিয়াম। পরের প্রশ্নটি রয়েছে, সনাতন উদারনীতিবাদ কোনটিকে সমর্থন করে না? জনকল্যাণমূলক রাষ্ট্র, নেতিবাচক স্বাধীনতা, ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ, রাষ্ট্র হলো একটি প্রয়োজনীয় শত্রু, নেসেসারি এভিল। উদারনীতিবাদ, সনাতন উদারনীতিবাদ কোনটিকে সমর্থন করে না? জনকল্যাণমূলক রাষ্ট্রের কথা সনাতন উদারনীতিবাদ বলেনি। জনকল্যাণমূলক উদারনীতিবাদ কে বলেছেন? সংশোধনমূলক উদারনীতিবাদ বা মূলত আধুনিক উদারনীতিবাদ। আধুনিক উদারনীতিবাদ সে কিন্তু আমাদের এই জনকল্যাণমূলক রাষ্ট্রের কথা বলছেন, ইতিবাচক স্বাধীনতার কথা বলছেন। পরের প্রশ্নটি বলছে, নিচের অমিলটি খুঁজে বের করো। নিচের যে অমিলটা আছে খুঁজে বের করো। মিচেল স্যান্ডেল, রবার্ট নজিক, চার্লস টেলর, মিচেল ওয়ালজার। এটা আরও একটি গুরুত্বপূর্ণ, তোমাদের যে আইডিওলজি যে পার্টটা রয়েছে তার থেকে একটা প্রশ্ন, আইডিওলজি থেকে। এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং খুবই সহজ একটা প্রশ্ন। সেটা উত্তরটা, সঠিক উত্তর কি? রবার্ট নজিক। রবার্ট নজিক। এরা তিনজনে, তোমরা বলো, কমেন্ট করো, এরা তিনজনে কোন তাত্ত্বিক? এরা তিনজনে কোন তাত্ত্বিক? মিচেল স্যান্ডেল, টেলর, ওয়ালজার কিসের তাত্ত্বিক? তোমরা কিন্তু নিচে কমেন্ট করে অবশ্যই জানাবে। পরের প্রশ্নটা বলছে, লোকসভার চেয়ারপারসনকে কি বলা হয়? এটা একদম সহজ, চেয়ারম্যান, সভাপতি, স্পিকার, নাকি উপযুক্ত কোনোটি নয়। লোকসভার চেয়ারপারসন কি বলা হয়? স্পিকার বলা হয়। পরের প্রশ্নটা রয়েছে, কোন সংসদীয় কমিটি ভারতের নিয়ন্ত্রক এবং মহাগণনা পরীক্ষার প্রতিবেদন নিরীক্ষা করে? আনুমানিক ব্যয় কমিটি, সিলেক্ট কমিটি, সরকারি গাণিতিক কমিটি, উপযুক্ত কোনোটি নয়। সঠিক উত্তর, একেবারেই সঠিক উত্তর, সরকারি গাণিতিক কমিটি। পরের যে প্রশ্নটি রয়েছে 59 নম্বরের যে প্রশ্নটি, কোনটি পশ্চিমবঙ্গের রাজ্য দল নয়? তৃণমূল কংগ্রেস, সিপিআইএম, এসইউসিআই, ফরওয়ার্ড ব্লক। সঠিক উত্তর হচ্ছে এসইউসিআই আমাদের রাজ্য দল নয়। বিভিন্ন জায়গাতে রয়েছে কিন্তু রাজ্য দল আমাদের নয়। একেবারে আমরা লাস্ট প্রশ্নে পৌঁছে গেছি। তোমরা লাস্ট প্রশ্নটা দেখতে পাচ্ছ, রাজমান্নার কমিটি নিম্নোক্ত কোন বিষয়টি কমিটির সাথে জড়িত? রাজমান্নার কমিটি বলছে, পঞ্চায়েতি রাজ ব্যবস্থা, কেন্দ্র রাজ্য সম্পর্ক, নির্বাচনী সংস্কার, অনগ্রসর শ্রেণীর সাথে সম্পর্ক। সঠিক উত্তর হচ্ছে কেন্দ্র এবং রাজ্যের সাথে সম্পর্ক। প্রশ্নগুলো কেমন ছিল, আমাদের পুরো প্রশ্ন প্যাটার্নটা তোমরা কিন্তু একটু কমেন্ট করে অবশ্যই জানাবে। আর তোমরা কতগুলো সঠিক করেছো সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। তোমরা যদি আমাদের পেইড ব্যাচে ভর্তি হতে চাও, এখনো পর্যন্ত তোমরা হতে পারো। অবশ্যই ফোন করতে পারো, নিচে দেওয়া ফোন নাম্বার 8620063339 এই নম্বরে। আর যারা মূলত মক টেস্ট নিতে চাইছো, তোমাদের মক টেস্টে আমি কথা বলে দিচ্ছি, কতগুলো মক টেস্ট তোমরা পাবে, এই সুযোগটা তোমাদের কেন দিচ্ছি। মক টেস্ট তোমরা প্রথমে বলেছিলাম 150 মক টেস্ট পাচ্ছ, সেটা তো পাচ্ছই। এখন কত টাকাতে? 999। তোমরা 150টা মক টেস্ট পাচ্ছ বাংলা ভাষাতে। ইংরাজিতে মোটামুটি তোমরা 3500টি প্রশ্ন পাচ্ছ। তার মানে কি? তার মানে এখানেও প্রায় 100টা মক টেস্ট ধরে নিতে পারো। প্রায় 100টা মক টেস্ট এখান থেকে ধরে নাও। তারপরে এটা প্লাস বাংলায় আরও 50টা মক টেস্ট আমরা অ্যাড করার চেষ্টা করছি, যেটা হচ্ছে মিসলেনিয়াস মক টেস্ট। এই 150টা মক টেস্ট টপিক ওয়াইজ, আর এই 50টা মক টেস্ট কিন্তু এইরকম ঠিক মিসলেনিয়াস মক টেস্ট হবে। তাহলে মক টেস্টের কিন্তু 200 থেকে 300টা মক টেস্ট পেয়ে যাচ্ছ তোমরা কিন্তু কত টাকায়? 999। আবার তার সাথে 799 টাকার একটা বই তোমরা পেয়ে যাচ্ছ। 799 টাকার একটা বই পেয়ে যাচ্ছ। এই অফারটি থাকবে কতদিন? এই অফারটি থাকবে মূলত 31শে জুলাই পর্যন্ত এই অফারটি থাকবে। তারপরে কিন্তু এই বই আর পাবে না, অন্যান্য অফার অ্যাভেলেবল থাকবে। থ্যাংক ইউ, ভালো থাকবে, দেখা হবে পরের ভিডিও।